দেশকে রিপ্রেজেন্ট করা যায়। ন্যাশনাল ইনকাম বলতে জাতীয় আয়, ঠিক আছে, জাতীয় আয় মানে বাংলাদেশের প্রতিটা মানুষের ইনকামের যোগফল, ব্যাপারটা এমন না? কিন্তু প্রতিটা মানুষের ইনকামের যোগফল কি বের করা সম্ভব? স্যার তোমার কাছে কি কখনো গভর্নমেন্টের কোনো সংস্থা, কোনো প্রতিনিধি জানতে চাইছে যে ভাই আপনি কত ইনকাম করছেন এই বছর? স্যার মাথা পিছু আয়টা আর কি আমরা হিসাব করবো না স্যার ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে? মাথা পিছু আয় কিভাবে হিসাব করবো? সবার ইনকামটা আয়টাই তো হিসাব করতে হবে, মাথা পিছু আয়টা হিসাব করে তো ন্যাশনাল ইনকাম বের করা যাবে। কমন একটা আয় ধরে হয়তো করা যায়। গুডস এন্ড সার্ভিসের মার্কেট ভ্যালু। হ্যাঁ, গুডস এন্ড সার্ভিসের ভ্যালুটা সেটাকে আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা গুডস এন্ড সার্ভিসের ভ্যালু দিয়ে কিভাবে আমরা আমাদের ইনকামটাকে বের করতে পারি? কেন বলেন। সেলের সাথে ইনকাম কি সম্পর্ক? মানে সেল, সবাই তো সেল করে, মানে সবাই কি সেল করে? বাজেট তো খরচের জন্য মনে হয়। আমরা যে পরিমাণ পণ্য কিনি ওটার ভ্যাট সরকারি হিসাব করে, ওই ভ্যাটের থেকে স্যার মনে হয় পণ্য কি পরিমাণ বিক্রি হয়েছে এটা হিসাব করি। কারণ স্যার যার টাকা আছে সেই তো স্যার জিনিসগুলো কিনতে পারবে, ওই হিসাবে স্যার করা হয়। আচ্ছা, হ্যাঁ, প্রোডাকশনের উপর নির্ভর তো অবশ্যই আছে, তবে সেটা ডিফারেন্ট ভাবে। হ্যাঁ, তোমাদের অনেকে অনেক মতামত দিচ্ছ, প্রত্যেকটা মতামতই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মতামতেই ন্যাশনাল ইনকাম করার কাছাকাছি মেথডে তোমরা গেছো, বুঝতে পারছো। আমি এবার একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে। নর্মালি ন্যাশনাল ইনকাম বলতে বোঝা জাতীয় আয়, তার মানে আমাদের ন্যাশন, আমাদের জাতি, আমরা কি পরিমাণ ইনকাম করি সেটা টোটাল সামেশন। এখন প্রত্যেক মানুষ কি পরিমাণ ইনকাম করে এটা জনজনে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে বের করাটা আসলে সম্ভব না। আবার যদি বলো যে স্যার আমরা তো ইনকাম ট্যাক্স দেই, তাহলে সেখান থেকে তো গভর্নমেন্ট আমাদের ফাইলিং গুলো থেকে পেতে পারে কত টাকা ইনকাম হচ্ছে আমাদের নাগরিকদের। ইনকাম ট্যাক্স দেয় হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যার অথবা টোটাল ইনকাম করে এমন মানুষদের মধ্যে থেকে ইনকাম ট্যাক্স দেয় সর্বোচ্চ 15% to 20%। বাকি 80% মানুষ ইনকাম ট্যাক্স দেয় না অথবা আওতার মধ্যে পড়ে না। যেমন আমি ইনকাম ট্যাক্স দিই, ঠিক আছে, তুমি যে টিউশনি করো, যে গভর্নমেন্ট জানে তুমি কি ইনকাম ট্যাক্স দাও? তাহলে গভর্নমেন্ট কিভাবে জানবে? একজন সিএনজি ড্রাইভার, সে কি ইনকাম ট্যাক্স দেয়? একজন মুদি দোকানদার, সে কি ইনকাম ট্যাক্স দেয়? না স্যার, বার্ষিক আয় 3 লাখ টাকা হইলে তখন দেওয়া পড়ে, এমনি তো দেওয়া যায়। হ্যাঁ, তাহলে বার্ষিক আয় যার টাকা কম তারাও কি ইনকাম করতেছে না? 2,80,000 টাকা তার ইনকাম না? তাহলে সেগুলো আমার লিস্টের বাইরে পড়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র ইনকাম ট্যাক্স এর ফাইল থেকে কি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা সম্ভব না। এই জন্য ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমরা কি প্রসিডিউর ফলো করে দেখো, ন্যাশনাল ইনকাম of a company of country can be defined as the total market value of all final goods and service produced in the country in a year. এক বছরে একটা কান্ট্রিতে ফাইনাল গুডস, দ্যাট মিনস যে গুডস গুলো রেডি ফর সেল, ফাইনাল গুডস যা সেল হয়েছে তার মার্কেট ভ্যালুটাকে আমরা কি করি, ন্যাশনাল ইনকাম হিসেবে কাউন্ট করি। তাহলে আমার প্রোডাক্ট, আমার
এক বছরে বাংলাদেশে কি পরিমাণ প্রোডাক্ট বাই সেল হয়েছে? প্রোডাক্ট মিনস কি? কিন্তু কি? গুডস এন্ড সার্ভিস। সার্ভিস গুডস এন্ড সার্ভিস। কি পরিমাণ প্রোডাক্ট বাই সেল হয়েছে সেই হিসাব থেকে সেই ভ্যালুটাই আমার ন্যাশনাল ইনকাম। তুমি বলতে পারো স্যার প্রোডাক্ট বাই সেলের সাথে আমার পার্সোনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কিভাবে ইন্টার রিলেটেড? আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল দিই, ভালো করে খেয়াল করো। ধরো আমার একটা বিস্কিটের ফ্যাক্টরি আছে। আমার বিস্কিটের ফ্যাক্টরিতে আমি কি করি? আমি বিস্কিট তৈরি করি। তাহলে বিস্কিট তৈরি করে আমি 5 লাখ টাকা বিস্কিট সেল করছি। তাহলে আমার ফাইনাল গুডসের ভ্যালু কত? 5 লাখ টাকা। এখন গভর্নমেন্ট এটাকে কি হিসেব করতেছে? ন্যাশনাল ইনকাম হিসেবে ফাইনাল গুডসের 5 লাখ টাকা। কি বলতে পারছো এখানে তো ন্যাশনাল ইনকাম কেন আসবে সবগুলো? ফাইনাল গুডস যে আমি 5 লাখ টাকা সেল করলাম তার মধ্যে শুধু 1.5 লাখ টাকা আমি আমার এমপ্লয়ি স্যালারি দিছি। বাকিগুলো দিয়ে আমি কি কিনছি? ময়দা কিনছি, চিনি কিনছি, মেশিনারিজ কিনছি। ওইগুলো কেন কারেন্টে বিল দিছি? ওইগুলো কেন ইনকাম এর মধ্যে আসবে? স্যার একটু গভীরভাবে চিন্তা করে। এই যে আমি সেখান থেকে 2 লাখ টাকার ময়দা কিনছি, আমার কাছে যে কোম্পানি ময়দা বিক্রি করছে 2 লাখ টাকার, ওই 2 লাখ টাকা ময়দাগুলো তৈরি করতে তার 80,000 টাকা কি দিতে হয়েছে? এমপ্লয়ি স্যালারি দিতে হয়েছে না? বাকি 1,20,000 টাকা সে কি কিনছে? গম কিনছিল। 1,20,000 টাকা গম কিনে সেগুলোকে সে এমপ্লয় দিয়ে প্রসেসিং করে 2 লাখ টাকার ময়দা হিসেবে আমার কাছে বিক্রি করছে। তাহলে তার মধ্যে 1,20,000 টাকা তার গম কিনতে গেছে, 80,000 টাকা তার বেতন গেছে। সে যার থেকে গম কিনছে কৃষক থেকে, তাহলে 1,20,000 টাকা কৃষক গম সেল করছে তার কাছে। গমগুলো উৎপাদন করতে তার কি খরচ হয়েছে? সার কিনতে হয়েছে। আর বাকিটা তার কি শ্রম, তার ওই যে কৃষক হচ্ছে যে লেবার খাটাইছে, ডেইলি লেবার খাটাইছে না সে, জি স্যার। তাহলে ওদের স্যালারি দিচ্ছে। ধরো যে 20,000 টাকার সে সার কিনছে আর 1 লাখ টাকা সে কি দিচ্ছে? স্যালারি দিচ্ছে। সে 20,000 টাকা সার যেখান থেকে কিনছে, ওই সার বিক্রেতা 20,000 টাকা সার গুলো তৈরি করার জন্য সে দেখা গেল 2,000 টাকার সে র ম্যাটেরিয়ালস কিনছে, আর 18,000 টাকা দিয়ে ওই র ম্যাটেরিয়ালস গুলোকে প্রসেসিং করার ক্ষেত্রে তার এমপ্লয়ি স্যালারি দিতেছে। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম? আমি যে 5 লাখ টাকা সেল হইছে, আমার যে 5 লাখ টাকা সেল হইছে, তো 5 লাখ টাকাটা আলটিমেটলি কারো না কারো কাছে স্যালারি হিসেবে গেছে। জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারণ প্রতিটা র ম্যাটেরিয়ালস মানে তুমি বলছো স্যার প্রোডাক্টটা তো কোনো না কোনো এক জায়গা থেকে আসছে। হ্যাঁ, সে মূল যে জায়গা থেকে আসছে ওটা হচ্ছে মাটি থেকে। ওই মাটির নিচে কি তোমার কোনো খরচ আছে? মানে ওইটা তৈরি করে, যেমন গম চারা বড় করা ক্ষেত্রে কি তোমার কোনো খাত আছে? তুমি কাল্টিভেট করছো, তুমি কি করছো? শ্রমের বেতন দিছো। কাল্টিভেট করছো, রাখছো, পানি দিছো, শ্রমের বেতন দিছো, ওটা অটোমেটিক বড় হয়েছে, তোমার কি আসছে? গমটা আসছে। সেম ভাবে প্রত্যেকটা জিনিস, দ্যাট মিনস আমাদের ফাইনাল গুড সেল করে আমরা যা পাই এটা পুরোটাই কোনো না কোনো ভাবে কারো না কারো স্যালারি হিসেবে কি হয়েছে? ট্রিট হয়েছে। এখন এখন বুঝতে পারছেন? জি স্যার। তাহলে তুমি দেখো, সে যেমন ধর বাংলাদেশ গভর্নমেন্ট ক্যালকুলেশন করলো যে আমাদের পুরো বছর, এখন তুমি বলতে পারো স্যার এই বাই সেল কি পরিমাণ হচ্ছে, এটা গভর্নমেন্ট কিভাবে ক্যালকুলেট করবে? তোমার মধ্যে একটা হ্যাঁ, প্রতিটা কোম্পানি, ধরো যে আমি বিস্কিট তৈরি করতেছি, আমার বিস্কিট বেকারি আছে, আমার বেকারি কোম্পানি, আমি প্রতি বছর আমার গভর্নমেন্ট কি দিতে হচ্ছে? আমার ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে না? জি সেখানে স্যার। আমার হিসাব দিতে হচ্ছে না আমি কি পরিমাণ কি করছি, সেল করছি। আচ্ছা, এবার আমার কাছ থেকে যারা কিনে নিয়ে গেছে বড় বড় তোমার যে সুপার শপ গুলো অথবা মুদির দোকানদার গুলো, তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয় না? তারা কি পরিমাণ সেল করছে সেটা আবার সেখানে আসছে না ভ্যাট আকারে? জি স্যার। ওকে, তাহলে এটা পুরো লিস্টে আলটিমেটলি কি হচ্ছে? গভর্নমেন্টের হাতে চলে আসতেছে। ঠিক আছে? হ্যাঁ, কিছু তো বাদ যাবে। কৃষক কৃষক হ্যাঁ, কৃষক চাষ করে বরবটি উৎপাদন করে সে বরবটিটা সে তার এই বিলের পাশে রাস্তার ধারে বসে সেল করে দিচ্ছে, এটা হিসেবে আসবে? না স্যার।
এগুলো হচ্ছে 5, ধরো যে 2% অথবা 1%, ঠিক আছে? তো 2-1% কে 5% পর্যন্ত এরর মেনে নেওয়া যায়। এটা যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? 5% এর বেশি হলে তখন তোমাকে এটা তোমার ক্যালকুলেশনে ভুল আসবে। তাহলে এই গভর্নমেন্ট এভাবে ক্যালকুলেশন করে আমাদের টোটাল ফাইনাল গুডস এভালুয়েট করে সেভাবে আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে। আপনি বলতে পারছেন মাথা পিছু আয়। তাহলে ধরো যে গভর্নমেন্ট পেলো যে ফাইনাল মার্কেট ভ্যালু হচ্ছে এই বছর যা বাইসেল হয়েছে তার ধরো যে 70 লাখ কোটি টাকা, 70 লাখ কোটি টাকা ফাইনাল ভ্যালু। তাহলে এবার এটাই কি করলো, 16 কোটি মানুষ সেটা 16 কোটি ডিভাইড করে দিল, মাথা পিছু আয় বের হয়ে গেল, ঠিক আছে? মাথা পিছু আয় মানে কি সবাই আয় করে? এটা এভারেজ। তুমি কি আয় করো? তোমার ফ্যামিলির মধ্যে দেখা যায় তোমার বাবা অথবা তোমার মা অথবা তোমার বড় ভাই যেখানে কি ইনকাম করতেছে, ঠিক আছে? তোমার ছোট ভাই ক্লাস 3 তে পড়ে, সে কি আয় করে? তাহলে ওরও কিন্তু আমরা যখন অ্যাভারেজ করি তখন ওকে কি করতেছি, কাউন্ট করতেছি না? জি স্যার। এবার মাথা পিছু রেঞ্জের যে কোশ্চেন করছো সেটা আনসার হচ্ছে আমরা এই যে বাজেট ঘাটতি, বাজেট যখন ঘোষণা করে তখন তোমরা নিশ্চয়ই দেখো যে বাজেটে আমাদের ইনকাম, বাজেটে আমাদের 5 লাখ কোটি টাকা, আমাদের ইনকাম আছে 3.5 লাখ কোটি টাকা। বাকি টাকাটা আমরা বাইরের বিভিন্ন আইডিবি থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে কি দিব, লোন নিব। তাহলে লোন নিলে লোনটা পরিশোধ করতে হবে না? তাহলে আমরা গত বছর লোন নিয়েছিলাম, এই বছর লোন নিচ্ছি, তার আগেও লোন নিচ্ছি, টোটাল লোন কত হয়েছে? এবার সেটাকে 16 কোটি দিয়ে ডিভাইড করলে কি হয়ে যায়? মাথা পিছু ঋণ বের হয়ে যায় না? জি স্যার। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে তখন ওয়ার্ল্ড ব্যাংক গুলো, আইডিবি গুলো, তখন গভর্নমেন্ট একটা স্ট্রাকচার, এটা তো আর ছাড়া যেতে পারে না। গভর্নমেন্ট তখন গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হোক অথবা অথরাইজ পার্সনরা মিনিমাম ওটা একটা স্ট্রাকচার আছে কতজন তখন ওরা মর্টগেজ দিয়ে সিগনেচার করে তার কি করে নেই, এবং সেটা এটা আমাকে এত বছর ফেরত দিতে হবে, এত বছর ইন্টারেস্ট লেখা থাকে। তুমি বলতে পারছো ফেরত না দিলে কি করবে? ওয়ার্ল্ড ব্যাংক কি করবে? ওয়ার্ল্ড ব্যাংকে যারা তখন টাকাটা আসলে কার, ওখানে সবার টাকা জমা থাকে, প্রত্যেকের দেশের টাকা জমা থাকে, তো অন্য দেশগুলো তখন কি করবে? তোমার সাথে ব্যবসা বাণিজ্য আটকা দিবে। তুমি ধরো যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফিল করতেছো না, তারা কি করলো? তোমাকে 1 বছর বললো, 2 বছর বললো, 3 বছর গিয়ে তারা কি করলো? জাতিসংঘে রিপোর্ট করলো। এবার জাতিসংঘ বলে দিল যে ঠিক আছে, ওদের আগামী 1 মাসে যাই এক্সপোর্ট ইম্পোর্ট হবে এগুলো সবগুলো আটকে দাও। তুমি চলতে পারবা? ঠিক আছে? সো এগুলো মানে বিশ্বাসের উপর, এবং সবাই জানে যে আমি না এটা না করলে কোচে আটকাতে পারি, ঠিক আছে? তাহলে এখন ন্যাশনাল ইনকাম বোঝা গেছে। তারপর ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করবো দেখো। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু x1 p1। x1 মানে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের টোটাল কত প্রোডাক্ট বাই সেল হইছে, আর p1 প্রাইস কত, এভাবে করে প্লাস x2 p2 প্লাস এভাবে করে xn pn। তাহলে আমরা এটাকে i is equal to 1 to n xi p হিসেবে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের ইম্পর্টেন্স গুলো কি কি একটু দেখে নেবা, পড়লে বুঝবা। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করাটাকে আমরা কয়েকভাবে এখানে মেজার করি। একটা হচ্ছে এনডিপি বলি, জিএনপি, জিডিপি, এনএনপি, ডিআই, পিআই, পিসিআই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় কি জিএনপি আর জিডিপি, এই দুইটা, বাকিগুলো ইউজ হয় না। তবে ইউজ না হলেও তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এই দুইটা বেশি ইউজ হয়, দুইটা আমরা ডিসকাস করি। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিটা তোমরা নিশ্চয় অনেক শুনছো। জিডিপি শুনে তোমাদের কি মনে হয়েছে, সেটা কি বলেন তো, মানে তোমার ধারণাটা কি আসলে জিডিপি দিয়ে কি বুঝায়? স্যার আগে স্যার আপনি মুখস্থ রেখেছেন স্যার, তখন বুঝি না স্যার জিডিপিটা কেন ক্যালকুলেট করতে হয় কেন। আজকে স্যার মোটামুটি স্যার বুঝতেছি। আচ্ছা, তারপর আরেকজন বলো জিডিপিটা তোমার কি মনে হতো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা তো ইলাবোরেশন ঠিক আছে পাইলাম। হ্যাঁ
স্যার পুরা বছরে যে পরিমাণ হয় স্যার, উৎপাদন হয় সেটা পরিমাপ করে আর কি স্যার তিনি। বছরে যেটা যে উৎপাদন পরিমাণ, হয়। হ্যাঁ জি স্যার, প্রোডাক্ট স্যার মাথা উৎপাদন। পিছু যত টাকার প্রোডাক্ট স্যার দেশে তৈরি হয়ে গেছে। গ্রথ ডোমেস্টিক প্রোডাক্ট, দেখো ডোমেস্টিক মানে কি? আমার দেশের জাতীয়। সার্বভৌম এরিয়া, দেশে আমার দেশের সার্বভৌম এরিয়া। আমাদের সামনে হ্যাঁ বুঝেন? স্যার গস ডোমেস্টিক প্রোডাক্ট মানে শুধু আমাদের দেশে যে আয়টা হয় সেটা, আর গস ন্যাশনাল প্রোডাক্ট মানে স্যার বাইরে থেকে রেভিনিউ শোধ দেখে স্যার যেটা জাতীয়ভাবে আয় হয় ওটা না? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমার দেশের ভেতরে যা প্রডিউস হবে সেগুলোর ভ্যালু। জি স্যার। আমার দেশের ভেতরে সে প্রোডাকশনের ক্ষেত্রে আমার দেশের নাগরিকদের শ্রম, ইন্ডিয়ান যারা জব করে তাদের শ্রম, শ্রীলঙ্কান, কোরিয়ান, বাইরে দেশের যারা শ্রম দেয় সবার গুলোই কি হবে? ক্যালকুলেট হবে। বাট আমার দেশের বাইরে যারা আমার দেশের লোকজন শ্রম দেয় সেগুলো এখানে আসবে না। কোনটাতে আসবে না? ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিতে। তো জিএনপি আসবে না ভালো করে বুঝে নাও, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমার দেশের সার্বভৌম এরিয়ার ভিতরে, বাংলাদেশের ভেতরে বাংলাদেশের নাগরিক এবং অন্য দেশের নাগরিক সবাই মিলে যা প্রোডাকশন করে সেটা ফাইনাল ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। জিএনপিটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমার দেশের নাগরিক সেটা আমার দেশের ভেতরে এবং আমার দেশের বাইরে শ্রম দিয়ে সে যা প্রোডাকশন করে তার ফাইনাল ভ্যালু। সেখানে কি আমার দেশের ভেতরে যারা ইন্ডিয়ান নাগরিক জব করে, শ্রীলঙ্কার নাগরিক জব করে, ওদের স্যালারি আসবে না, আসবে না। বাট আমার দেশের লোকজন যারা সৌদি আরবে চাকরি করতেছে, দুবাই চাকরি করতেছে, তোমার মালয়েশিয়া চাকরি করতেছে, তাদের স্যালারি কি করবে? কি এখানে আসবে, অ্যাড হবে। আসবে। এখন তুমি বলতে পারো স্যার তাহলে তারা তো বাইরে, তাদেরগুলো আমরা এখানে কিভাবে ক্যালকুলেট করবো? এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে না তোমার মনে? মানে কি? না না, রেমিডেন্স আকারে যেটা আসে সেটা কি? রেমিডেন্সটা কি বলুন তো? বৈদেশিক আয় স্যার। রেমিটেন্স হচ্ছে আমার দেশে বাইরে থেকে যা টাকা আসে, মানে কারেন্সি আসে, ঠিক আছে? এখন সেখান থেকে আমরা একটা ধারণা পাই যে আমাদের দেশের লোকজন বাইরে কি পরিমাণ ইনকাম, কিন্তু সব টাকা কি রেমিটেন্সের মাধ্যমে আসে? হুন্ডি হয়ে আসে স্যার। সব টাকা কি রেমিটেন্স আসে? না স্যার, না স্যার, অনেকে হুন্ডি স্যার হয়ে হুন্ডি আসে। হয়ে আসে। বলা হয় ওটা হিসাব হয় না। হ্যাঁ, আসলে হুন্ডিটা কি বলুন তো, আইডিয়া আছে? স্যার স্যার, ওই নম্বর দেশের ইনকামটা স্যার ওই দেশের কোনো মানুষকে দিয়ে দিল, আর জি স্যার স্যার। ব্যাংক লেনদেন না আর কি স্যার, ব্যাংক লেনদেন ছাড়া বাকিগুলো স্যার। সেই পরিমাণ টাকা ওই ওর ফ্যামিলিকে দিয়ে দিল। তাহলে এটা টাকা মানে কোনো পাঠায়, ডকুমেন্ট থাকবে না তাদের বেনিফিটটা কি? স্যার এখানে হলো ব্যাংকে স্যার তাদের বেনিফিট কি? আর হুন্ডি বিজনেস যারা করে তাদের বেনিফিট কি? আমার কথা বুঝে নাই। যারা হুন্ডির মাধ্যমে, স্যার ওর হচ্ছে স্যার ট্যাক্সটা দিতে হচ্ছে না।
তার আর স্যার ওকে তো যে যার মাধ্যমে পাঠাচ্ছে তাকে কিছু দিতে হচ্ছে, কিন্তু ওই পরিমাণটা কম স্যার, এটাই ওর লাভ। রেমিটেন্সের উপর তো ট্যাক্স নেয় মানুষ। ঝামেলা কম স্যার, ব্যাংকে এলসি টেলসি করতে হয় না। স্যার তার চেয়ে বড় সমস্যা হচ্ছে স্যার, অনেক কিছু স্যার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যায় না, কিন্তু স্যার হুন্ডির মাধ্যমে পাঠানো যায়। যেমন স্যার সাপোজ আমি যদি এখন ব্যাংক থেকে ডাইরেক্ট স্যার ইন্ডিয়া টাকা পাঠাতে চাই, তাহলে স্যার ওটা যাবে না, কারণ স্যার ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ থেকে বেশি উন্নত দেশ, আবার ইন্ডিয়া থেকে হয়তো ব্যাংকের মাধ্যমে পাঠানো যাবে, এরকম স্যার অনেকগুলো কারণ থাকে স্যার মেবি। আমার আমার কথা হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে, হুন্ডি ব্যবসা যা করে, আমার বড় ভাই বাইরে থাকে, সে হুন্ডি ওলাকে টাকা দিল, স্যার সেখানে কিছু কারেন্সি বুঝিনি দিল, সে কিভাবে টাকা স্যার, বুঝি নাই স্যার, স্যার এখন আপনার ঠিক নেট আছে? ব্যাক লাভ ব্যাক টিয়া। নেটের সমস্যা মনে হয় স্যার। নেটওয়ার্ক তো, সেটা কি কিভাবে হয় কি হয় সেটা আমাদের জানা উচিত। এই ফর এক্সাম্পল, জব করে সে আমাকে টাকা পাঠাবে, ও 1000 রিয়াল। স্যার কথা বোঝা যাচ্ছে না। জি স্যার, এখন ঠিক আছে, বলেন স্যার। আশা করি এখন ঠিক আছে, আমাদের কানেকশন রিস্টার্ট দিলাম। সো আমার বড় ভাই সেখান থেকে যদি সিস্টেম হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে আমাকে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলে তাকে কিছু প্রসিডিউর ফলো করতে হয়, যেমন তাকে ব্যাংকে যেতে হবে। এখন ব্যাংকে গেলে তার যে বিজনেস, ওখানে ব্যাংক তো ওখানে কাছাকাছি, ধরো যে ব্যাংক নাই, তাকে অনেক দূর যেতে হবে, তার মানে তার এক এক বেলা বিজনেস বন্ধ হয়ে গেল। ব্যাংকে গিয়ে লাইন ধরে সে টাকা জমা দেবে, 2-3 ঘন্টা সময় লাগবে। আবার সে যখন ব্যাংকে টাকা জমা দিবে, ওখানে আমি এখানে টাকাটা পাবো পরের দিন, সর্বনিম্ন পরের দিন, ঠিক আছে? কিন্তু সে যদি হুন্ডিতে পাঠায়, তাহলে সে হুন্ডিতে ব্যাংকে গিয়ে দিয়ে আসতে হচ্ছে না, হুন্ডিওয়ালা এসে টাকা কাছে নিয়ে যাচ্ছে। তাহলে তার কি হচ্ছে, একবেলা বিজনেস যেটা ব্যাংকে গেলে বন্ধ হয়ে থাকতো, সেটা কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। তাহলে সে জি স্যার। একবেলা বিজনেস চলার কারণে তার সঙ্গে লাভ হইলো না। জি স্যার। তো হুন্ডিওয়ালাকে সে দিচ্ছে, হুন্ডিওয়ালাকে সে দেওয়ার 5 মিনিটের মধ্যে আমি এখানে টাকা কি হচ্ছে, টাকা পেয়ে যাচ্ছি, এবং সেটা আমি আমার বিকাশে পেয়ে যাচ্ছি, অথবা আমার বাসায় এসে দিয়ে যাচ্ছে। ওদিকেও তাকে ব্যাংকে যেতে হলো না, এদিকে আমাকে ব্যাংকে যেতে হলো না, ঠিক আছে? কিন্তু এটা করার কারণে আমার দেশের নাগরিক যারা বাইরে ইনকাম করে, তারা রেমিটেন্সের মাধ্যমে টাকা না পাঠাইলে তাদের মানি ফ্লোটা আমি ক্যালকুলেশন করতে পারি? বাংলাদেশ সরকার কি ক্যালকুলেশন করতে পারে? Yes, না sir. স্যার। পারে কিনা? পারে না। না পারার কারণে আমাদের অ্যাকচুয়াল জিডিপি কত, সেটা কি বের হয়? না হয় স্যার। না। আর আর সেটা বের না হওয়ার কারণে আমাদের ইনফ্লেশন রেট বলো, আমাদের গ্রোথ রেট বলো, এগুলো প্রপারলি ক্যালকুলেট করা যায় না, যার কারণে বিভিন্ন সিদ্ধান্তগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হয় না, ঠিক আছে? এটা খুব খারাপ দিক। হুন্ডি, এই জন্য বলা হয় হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করাটা হচ্ছে দেশের অর্থনীতির বুকে ছুরি মারা সমান। হ্যাঁ, এবার সেটা বলি।
হুন্ডিওয়ালা কি করে, ওইখান থেকে আমার বড় ভাই থেকে সে 1000 রিয়াল কালেক্ট করলো, ঠিক আছে। সে এবার এখান থেকে আরো অনেকজন থেকে টাকা কালেক্ট করে সেখান থেকে সে, আমি জাস্ট একটা ওয়ে বলি, গোল্ড কিনলো। তো ওইখানকার গোল্ড রেটের সাথে বাংলাদেশের গোল্ড রেটের পার্থক্য প্রায় ভরিতে 10,000, 10,000 টাকা করে কি আছে, গ্যাপ আছে। তো একজন বৈধভাবে একজন মানুষ এয়ারপোর্ট দিয়ে 10 ভরি কি আনতে পারে, গোল্ড আনতে পারে। ওই টাকা দেশে ওখানে গোল্ড কিনে সে কি করে, তাদের লোক দিয়ে অথবা ওইখান থেকে দেশে আসবে এরকম কোন তাদেরকে দিয়ে কি করলো, একটা গোল্ড, তাহলে 10 ভরিতে কত লাভ হলো, লাভ হয় 1 লাখ লাভ। যে ক্যারি করছে ওকে 10,000 টাকা দিয়ে দিল, 90,000 টাকা লাভ, ঠিক আছে। তাহলে সে গোল্ডটা নিয়ে এখানে কি করে দিল, সেল করে দিল, টাকা স্যার কথাগুলো আবার বাঁচতেছে স্যার। করলো, টাকাটা ক্যাশ করে সে কি করলো, টাকাটা রান করতে রাখলো। কিভাবে রান করলো, আচ্ছা যেভাবে হচ্ছে এভাবে সব শুনতে হবে, আমার কিছু করার নাই, কারণ আমার এখানে আমি লাইনেস টেবল দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তার ইন্টারনাল কোনো সমস্যা মনে হয়। আচ্ছা, এরপর আর একটা বিষয় আছে, ওই যে একজন বললা আমাদের দেশ থেকে বাইরের দেশে টাকা পাঠানোর, ইন্ডিয়াতে না কোনো দেশেই এলসি ছাড়া, ইম্পোর্ট করা ছাড়া, ইম্পোর্টের বিল দেওয়া ছাড়া কোনোভাবেই আমাদের দেশ থেকে বাইরে টাকা পাঠানো সম্ভব না। হ্যাঁ, যখন পেপ্যাল শুরু হবে তখন আমরা পাঠাতে পারবো পেপ্যালের মাধ্যমে, কিন্তু বর্তমানে কোনোভাবে সম্ভব না। তো এখন কি করতে হচ্ছে, আবার এখানে আরেকটা বিষয় আছে, আমি একটা মেশিন আমদানি করব আমার ফ্যাক্টরির জন্য, মেশিনটার দাম হচ্ছে 50 লাখ টাকা। আমি যদি 50 লাখ টাকার এলসি খুলি, এলসি বুঝো তো, আমি যে আমার টাকাটা যে আমি ওখানকার আমার আমি যার থেকে কিনতেছি তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আমাকে এলসি খুলতে হয়, বলে এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট। আমি যদি 50 লাখ টাকা এলসি খুলি তাহলে আমাকে এলসি চার্জ দিতে হবে 50 লাখ টাকার উপরে পার্সেন্টেজ। তারপর সেখানে লেখা থাকবে আমার প্রোডাক্টের ভ্যালু 50, সেটা যখন আমার এখানে কোর্টে যখন নামবে, কোর্টে আমাকে চার্জ দিতে হবে ওই 50 লাখ টাকা ভ্যালুর উপর। ওটা যদি আমি এটা যতদিন ফেলে রাখবো, ডেলিভারি নিবো না, ততদিন আমাকে ভাড়া দিতে হবে কিসের উপর, 50 লাখ টাকার উপর পার্সেন্টেজ। সেক্ষেত্রে ব্যবসায়ী কি করে, তারা কি করে এলসি খুলে 25 লাখ টাকা, তারা ওখানে পাড়িকে বলে দেয় আপনাকে আমি ব্যাংকে এলসিতে 25 লাখ টাকা পাঠাবো, বাকি 25 লাখ টাকা আমি আপনাকে অন্যভাবে পাঠাবো। সে ধরো রাজি হবে, কারণ তার তো টাকা পাওয়া দরকার, ব্যাংকের মাধ্যমে পাক পাক, সে টাকা পাইলে তো হইলো, সে রাজি হয়ে যায়। তো আমি চার্জ কম দিলাম, দিতে হইলো, কাস্টমস ডিউটি কম দিতে হইলো, কারণ ওখানে আমাকে ভ্যালু লেখা আছে 25 লাখ, আমার যদি 25 লাখের উপরে আমাকে চার্জ করবে, আমি যদি সে ফেলে রাখি ওখানে ডকইয়ার্ডে, তাহলে আমাকে সেখানে কি করতে হবে, ভাড়া দিতে হবে, তাও 25 লাখ টাকার উপরে, তাহলে আমি অনেক বেনিফিট পাচ্ছি। এবার আমি হুন্ডি হলে কি করলাম, এখানে ওই যে আমার বড় ভাই ওখানে যাকে যেসব হুন্ডিকে টাকা দেয় তাকে আমি দিয়ে টাকা দিয়ে দিলাম, বললাম যে তুমি চায়নাতে অমুককে আমার পেমেন্টে দিয়ে দিও, তার সে দিকে আমাদের টাকা পাইলো না, সে আমার থেকে টাকা পেয়ে সে এখানকার বাংলাদেশের বাইরে থেকে যারা তাকে টাকা দিতে বলছে বিভিন্ন জনকে দিয়ে দিল, আর ওইখান থেকে সে যারা ওকে টাকা দিচ্ছে ওইটা দিয়ে সে আমার পেমেন্ট করে দিল, তাকে টাকা আর লাইনে কত হয়েছে, ওইখানে টাকা দিয়ে সে আমার পেমেন্ট করে দিল, আর এখানে আমার টাকা দিয়ে সে এখানকে পেমেন্ট করে ফেললো, মাঝখানে সেটি কি পাইলো, লাভ পাইলো, অনেক টাকা সেভ এটা হয়েছে হচ্ছে হুন্ডি ব্যবসার লাভ, ঠিক আছে। পুরোটাই রিস্ক, পুরোটাই রিস্ক, পুরোটাই রিস্ক। নাই কোন স্যার জমাদার তোমাদের কিছু নাই স্যার, পুরোটাই না না না, বিশ্বাসের কিছু নাই, ও টাকা
হ্যাঁ, বিশ্বাসের মাধ্যমে আসলে এটা হয়ে থাকে। এটাও মারা গিয়ে চলে গেলে কিছু করার নাই, এবং এটা মারা চলে গেলে তুমি থানায় অভিযোগ কি করবা? এটা পুলিশ কিছু হবে না। তুমি থানায় মামলা করতে গেলে থানা উল্টো তোমাকে ধরে কি বলে জেলে ঢুকে দিবে। আপনি হুন্ডি যে ব্যবসা করতে গেছেন, আপনি তো অপরাধী। ঠিক আছে, এই জন্য দেখবা ছিনতাইকারীদের সবচেয়ে বড় টার্গেট থাকে যারা হুন্ডি ব্যবসা করে তাদের ক্যাশের দিকে, কারণ তারা জানে যে এইসব টাকা ছিনতাই করতে পারলে তাদের কি হবে না, মামলা কিছু হবে হবে না। না। মামলা হবে না, স্যার। ঠিক আছে, এখন সিস্টেমটা বুঝছো, ব্যাপারটা বুঝছো এখন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন জিএনপি বুঝছো? জিএনপি জিডিপি ক্যালকুলেট করার ফর্মুলা এখানে দেওয়া আছে, দেখে নিবা। এবং প্রত্যেকটা এনডিপি এনএনপি এগুলো এখানে দেওয়া আছে, একটু দেখবা। জিডিপি এবং জিএনপির মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে কিছু, এই যে দেখো তো সবাই। এই পড়ো তো। কি বুঝছেন বলুন তো? প্রত্যেক দেশ দুটো কাউন্ট করে, দুটো কাউন্ট করে একটা ব্যালেন্সিং আনে। কোনটা? ইয়েস। হুম। না না, এটা ইয়ারলি আসলে কাউন্ট হয়, জিডিপি জিএমপি যেটা কাউন্ট ওকে হয় বুঝে নিতে হবে আর আসলে কি, ইয়ারলি তুমি হয়। তো ইয়ারলি। তুমি ইয়ারলি ছাড়া মান্থলি কাউন্ট করা সম্ভব না। এতে তুমি এগুলো উপরে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস জেড, সি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তুমি আমার শুনতে পাচ্ছ? আচ্ছা, এই যে জিডিপি, এখানে জিডিপির ফর্মুলা যেটা দেওয়া আছে এখানে ব্যাখ্যা করা আছে তো, ঠিক আছে? কনজাম্পশন মানে টোটাল কত কনজাম্পশন হচ্ছে আমাদের, মানে আমি তুমি মিলে কত কনজাম্পশন করতেছি, ঠিক আছে? আর আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, কি পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে। জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, আর জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এক্স মানে হচ্ছে তোমার এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে আমার নেট এক্সপোর্ট কত থাকে, ঠিক আছে? যদি আমার ইম্পোর্ট বেশি হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। স্যার কনজাম্পশনটা একটু বলবেন স্যার? মানে আমরা কি পরিমাণ কনজাম্প করছি, টোটাল ওই যে গুডস এর ফাইনাল ভ্যালু আছে না, আমরা গুডস প্রাইভেট কনজাম্পশন হচ্ছে টোটাল ফাইনাল গুডস এর ভ্যালুটা। আমরা যে বাইসেল গুলো হয়েছে কেন হয়েছে, কনজাম্পশন করছি বলে হয়েছে।
কনজাম্পশন আমি যে চকলেট কিনতেছি, চাউল কিনতেছি কেন? কনজাম্পশন করার জন্য না। আমি কি চাউল কিনে জমা রাখবো, ফেলে দিব? কি রকম কনজাম্পশন আমরা করছি সেটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন এখানে একটা মূল ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু ম্যাথ দেওয়া আছে, ফর্মুলা রিভিউ করে এদিকে দেখবেন। এটা আপনাদের ইনফ্লেশন। হোয়াট ইজ ইনফ্লেশন? বর্তমান তো বাংলাদেশে হাই ইনফ্লেশন চলতেছে। ইনফ্লেশন কি বলেন তো? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি স্যার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইনফ্লেশনের বাংলা অর্থ কি? মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। মানে কি এটা? মানে কি? আগে আমরা 500 টাকা দিয়ে যা পাইতাম, এখন স্যার 500 টাকা দিয়ে তা পাইতেছি না। টাকার দাম খরচ কমে যাওয়া স্যার। টাকার নিজস্ব ভ্যালুটা কমে যাওয়া স্যার। টাকার দাম কমে যাওয়া। টাকার দাম কমে যাওয়া মানে কি? আমি তোমাকে 100 টাকা দিব, তুমি তার বিনিময়ে আমাকে 95 টাকা দিবে, এটা? না স্যার, টাকার দাম কমে যাওয়া। আগে যা পাইতাম একটা নির্দিষ্ট টাকায়, এখন সেই পরিমাণ জিনিস পাই না স্যার। এটা হচ্ছে স্যার ওই বিশ্ব মার্কেটের যে দামটা আছে, টাকার যে ভ্যালুটা আছে, এটা ড্রপ করা স্যার। এক কথা যদি আমি বলি, স্যার এটা তো স্যার আপনার টাকা, এটা তো প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া, সেই জন্য আমরা 500 টাকা দিয়ে আগে যেগুলো পাইতাম এখন পাচ্ছি না স্যার। ইনফ্লেশন হচ্ছে আমার ইনকাম বাড়েনি কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে। দিস ইজ কল্ড ইনফ্লেশন। আমার স্যালারি বাড়েনি, আমার ইনকাম বাড়েনি কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে। তাহলে এর ফলে ক্ষতিটা কোথায় হচ্ছে? তুমি দেখো, আগে আমি যখন আমার স্যালারি 50,000 টাকা ছিল, আমি 30,000 টাকা আমার এক্সপেন্ডিচার করতাম, 20,000 টাকা ব্যাংকে জমা রাখতাম। ব্যাংক কি করতো? সে 20,000 টাকাটা একটা ব্যবসায়ীকে লোন দিত, চাকরি দিত। তাহলে বেকারত্ব কমছে না বাড়ছে? কমছে। এখন যখন ইনফ্লেশন হলো, আমি এখন 50,000 টাকা স্যালারি পাই, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, যার ফলে আমার এখন 30,000 টাকার জায়গায় পারতেছি। তাহলে ব্যাংকে আমি সেভিং করতে না পারলে ব্যাংক কি ব্যবসায়ীকে লোন দিতে পারতেছে? না স্যার। ব্যাংক তো আমার টাকা জমা, আমি টাকা জমা রাখলে সে টাকা ব্যাংকে কি নিজস্ব কোনো টাকা আছে? টাকা লোন দিতে পারতেছে না। ব্যবসায়ী নতুন কোনো ফ্যাক্টরি খুলতে পারতেছে না, সেখানে নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, নতুন কেউ চাকরি পাচ্ছে। তাহলে বেকারত্ব বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। বেকারত্ব কি বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। বাড়ছে স্যার। এই তোমরা কয়েকজন ছাড়া বাকিরা সবাই চুপ। তোমরা ক্লাসে আসো না? নাই, বুঝছি না। আছি স্যার। স্যার আছি স্যার। আচ্ছা, তাহলে বেকারত্ব বাড়লে সমাজে অস্থিরতা বাড়বে না? টেরোরিজম বাড়বে না? জি স্যার। চাকরি নাই, ইনকাম নাই, সে তখন চুরি ডাকাতি করবে, চিন্তাই করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে। তাহলে তুমি আমি শান্তিতে থাকতে পারবো? প্রবলেম। এই জন্য একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইনফ্লেশন ভালো, পজিটিভ। 2%, 3% ইনফ্লেশন পজিটিভ, এটা ভালো। কিন্তু 5% উপরে ইনফ্লেশন হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশের ইনফ্লেশন রেট 16% গত সপ্তাহে। এটা তো স্যার অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ, বলেন। না, এখানে একটা ব্যাপার আছে। তুমি 88 টাকা দিয়ে ভারতের ইনকাম লেভেল থেকে কিন্তু বাংলাদেশ ইনকাম লেভেল বেশি। তুমি ইউকেতে তোমার জিনিসপত্রের দাম অনেক বেশি না? কিন্তু তারপরেও তো সেখানে কি
ইনফ্লেশন নাই। কারণ কি? না, সবাই টাকার দাম তুমি কর্মজীবী অন্যভাবে চিন্তা করো। সেখানে ওদের ইনকামও বেশি। ঠিক আছে? জি স্যার সেখানে সেখানে 1 লাখ টাকা আছে মিনিমাম ইনকাম। ঠিক আছে? তো 1 লাখ টাকা যদি মিনিমাম ইনকাম, সেখানে তার খরচ 80,000 টাকা। আর আমার বাংলাদেশে তো তোমার কি জানি বলে, ধরো যে 20,000 টাকা স্যালারি দিয়েও সে কি করতে পারতেছে। ওইখানে 1 লাখ টাকা ইনকাম করে সে যা যে পরিমাণ লাইফ লিড করতে পারতেছে, বাংলাদেশে 20,000 টাকা ইনকাম করে সে কি করতে পারতেছে, লাইফ লিড করতে পারতেছে। আবার কলকাতাতে 12,000 টাকা ইনকাম করেও সেম পরিমাণ লিড করতে পারতেছে। কলকাতাতে জিনিসপত্রের দাম কম, সেখানে মানুষের ইনকামও কম। তুমি তুমি আমাদের তো সব পিছিয়ে আছে সবাই সব ধরনের কাজ করে না, ইন্ডিয়াতে দাম তো বাড়ে নাই, ওটা কমাইছে না, 3 টাকা কমাইছে আরো। না, এখানে হচ্ছে যে ব্যাপার হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে কিছু কিছু আইটেমের দাম সমান বা কাছাকাছি রাখতে হয়, নতুবা চোরাচালান হয়। ইন্ডিয়া থেকে যদি আমাদের সাথে দাম কম হয়, ধরুন আমাদের সাথে তেল কিনে ওরা কি করে বাইরে চোরাচালান, ইন্ডিয়াতে পাস করে দেয়, চোরাচালান করে দেয়। তাহলে এখান থেকে যদি তুমি 60 টাকা করে কিনে ওখানে 110 টাকা বিক্রি হলো, লাভ না? লাভ কিনা? তো এই তো সেক্ষেত্রে এই জন্য এটা কাছাকাছি রাখতে হয়। এটা শুধু বাংলাদেশ অথবা ইন্ডিয়ার ক্ষেত্রে না, এটা প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যদি আমাদের দেশের সীমান্ত ক্ষেত্রে সমস্যা নাই, ওইখানে প্রাইস যাই হোক, এখানে প্রাইস যাই হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সাথে তো পার্শ্ব দেশের কি নাই, সীমান্ত স্ট্রং না, স্ট্রং থাকা সম্ভব না। আমাদের এত বিশাল সীমান্ত, এখানে পুরোটা ইঞ্চি বাই ইঞ্চি মনিটরিং করে আসলে কখনো সম্ভব না। তোমরা যারা বান্দরবান অথবা ওদিকে তোমার সিলেটের সাদা পাথরের ওখানে গেছো, তুমি এসে দেখছো বিশাল সীমান্ত, কেমনে সম্ভব এখানে এক প্লাটুন বিজিবি দিয়ে সীমান্ত? বিজিবিরাই স্যার হোলসেলার হিসেবে কাজ করে না স্যার এক্ষেত্রে তখন জাজ করতে হয়, তাদের প্রায় কাছাকাছি রাখতে হয়। তুমি বাংলাদেশে যখন ডিজেলের দাম 18 টাকা ছিল, তখন ইন্ডিয়াতে ডিজেলের দাম ছিল 54 টাকা সম্ভবত। আমি সম্ভবত 2002 অথবা 2001 এর কথা। আমার তখনকার একটা রিপোর্টের কথা এখনো মনে আছে যে বাংলাদেশে মানে ডিউলেটার আসতো, 13 আসতো থেকে পঞ্চগড় অমুক সমুক, সেখান থেকে বুঝে যাচ্ছে ওখান থেকে এতগুলো গাড়ি চলেও না। ওখানে কি আমাদের কি পঞ্চগড়ে, তারপর তেঁতুলিয়া ওদিকে বেশি, না ঢাকা চট্টগ্রামে বেশি? পপুলেশন কোথায় বেশি? এখানে বেশি না? কিন্তু এখানে তেল যা আসে তার চেয়ে বেশি তেল ওদিকে যায়। তার মানে কি হয়, তেলগুলো কোথায় যায়? তেলগুলো আন্ডারগ্রাউন্ডে দিয়ে অথবা অন্য নিচে পাইপলাইন দিয়ে পাস হইতো। তো তখন কি করছিল গভর্নমেন্ট, তখন তেলের দামটাকে ওখানকার সমান করে দিল। আমাদের এখানে 42 টাকা না, তখন 50 টাকা করে দিছিল। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো স্যার, তখন আর ওয়ালাইকুম আসসালাম, এটা একটু পড়বেন, ঠিক আছে? এখানে কিছু ম্যাথ আছে, একটু বলেন। স্যার আমার একটু স্যার ব্যক্তিগত কারণে একটু বাইরে হতে হচ্ছে স্যার, আমি কি লিভ নিতে পারবো? আপনি যদি পারমিশনটা দেন আর কি স্যার। তুমি এত ব্যক্তিত্ব নিয়ে কেমনে থাকো? ব্যক্তিগত কারণে বেরিয়ে এখন আপাতত কেউ নাই তো স্যার, বাজার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখানে কিছু কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, এগুলো দেখে নেবে এই সেগমেন্ট থেকে, কেমন? এবার সেগমেন্ট 6 এ। স্যার আজকে সেগমেন্ট 6 দিবেন স্যার? স্যার সেগমেন্ট 6 হচ্ছে, এটা তোমাদের কাজ, এটা আমার কাজ না। এটা হচ্ছে হোম কাজ। সিটি স্যার 4-5 আচ্ছা, তোমরা না স্যার তোমাদের এটা কি অলরেডি পড়াইছেন এখন। হ্যাঁ 4-5 তোমাদের সিটি কি তোমাদের জন্য শুক্রবার রাতে হলে সুবিধা হয় না বৃহস্পতিবার রাতে হলে সুবিধা হয়? শুক্রবার স্যার। শুক্রবার না স্যার, হ্যাঁ শুক্রবার রাতে স্যার। ঠিক আছে, শুক্রবার স্যার।
ঠিক আছে স্যার, ইকোনমিক সেগমেন্ট 6 এটা আমি কিছু পড়াবো না, এটা তোমাদের হোম টাস্ক করবে, তোমরা নিজেরা এটা প্রিপেয়ার করবা, নিজেরা করবা, আমাকে জমা দিতে হবে না, তোমরা নিজেরা প্রিপেয়ার করে এই তিনটা পয়েন্ট মনিটারি পলিসি, ফিসকাল পলিসি। স্যার আপনি না বুঝলে স্যার কিছু বুঝবো না স্যার। হ্যাঁ, আমি এখন একটু ধারণা দিচ্ছি। প্রথমটা হচ্ছে মনিটারি পলিসি। ঠিকই আছে স্যার। স্যার হ্যাঁ স্যার আমরা আরেকটা ক্লাস করে এটা নিয়ে স্যার, আজকে তো টাইম আরেকটা ক্লাস করি স্যার, কারণ স্যার আমাদের একটা সিটি আছে স্যার, এখন ইকোনমিক্স, সরি স্যার ইকোনমিক্স না, এই ওটা থেকে আমি ক্লাসের পরে স্যার, এখন স্যার একটু ওই যে নাম টামগুলো লিখতে হবে স্যার। আচ্ছা লিখবা, আমি 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 শেষ করি, আমার ক্লাস শেষ হয় না এখনো, আমি 5 মিনিট শেষ করি, 5 মিনিটে। আচ্ছা ঠিক আছে। দেখো, মনিটারি পলিসি হচ্ছে এটা সেন্ট্রাল ব্যাংক ঠিক করে মার্কেটে কি মানি ফ্লো বাড়বে না কমবে। সেন্ট্রাল ব্যাংক মার্কেটে মানি ফ্লো কিভাবে বাড়াতে পারে, কিভাবে কমাতে পারে। সেন্ট্রাল ব্যাংক যদি ডিসাইড করে যে মানি ফ্লো বাড়াবে, তখন তারা সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আর কি, তারা কি করে তাদের সঞ্চয়পত্রের রেট, তাহলে একটা ব্যাংকের যদি সঞ্চয়পত্র কিনি, সেন্ট্রাল ব্যাংক যখন মানি ফ্লো মার্কেটে কমাতে চায়, তখন তারা কি করে তার সঞ্চয়পত্রের রেটটা বাড়ায় দেয়। সঞ্চয়পত্র বুঝো তো, বাংলাদেশ ব্যাংকে যে সঞ্চয়পত্র কিনে, জি স্যার। তো তার সঞ্চয়পত্র না 1 লাখ টাকা করে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে। তো তারা যখন মার্কেটে মানি ফ্লো কমায় ফেলতে চায়, তখন তারা কি করে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেয়, নর্মাল ব্যাংকে যা দেয় তার চেয়ে বাড়ায় দেয়। তখন মানুষ কি টাকা যখন ব্যাংকে না রাখে কোথায় রাখে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখে সঞ্চয়পত্র কিনে। তাহলে টাকাটা কোথায় ঢুকে গেল, বাংলাদেশ ব্যাংকে ভল্টে ঢুকে গেল। এটা মার্কেটে আছে আর নাই। তখন মার্কেটে মানি ফ্লো বাড়াতে চাই, তখন তারা কি করে সঞ্চয়পত্র রেটটা কমায় দেয়। ধরো যে ব্যাংকে চলতেছে এফডিআর রেট 6%, তারা করে দিল 3%। তুমি কি বাংলাদেশ ব্যাংকে রাখবা না নর্মাল ব্যাংকে রাখবা 6%? কোনটা লাভ তোমার জন্য? নর্মাল ব্যাংকগুলোতে নর্মাল না, বাংলাদেশ ব্যাংকে 3%, নর্মাল ব্যাংকে 6%। নর্মাল ব্যাংকে টাকা রাখলে টাকাটা মার্কেটে থাকে। কেন থাকে? কারণ আমি নর্মাল ব্যাংকে টাকা রাখলাম, টাকাটা সে কি করলো, বিজনেস ব্যাংকে লোন দিল, টাকাটা মার্কেটে আছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকে কাউকে লোন দেয় তখন শুনছো না, বাংলাদেশ ব্যাংকে যা টাকা ঢুকে সবগুলো ভল্ট ঢুকে পড়ে থাকে। এই জন্য বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক মানি ফ্লো বাড়ানো কমানোটা কন্ট্রোল করে সঞ্চয়পত্রের রেট বাড়ানো কমানোর মাধ্যমে। ঠিক আছে। ফিসকাল পলিসি এটা ঠিক করে অর্থ মন্ত্রণালয়, তারা মার্কেটে মানি ফ্লো বাড়ানোর প্ল্যান করলে উন্নয়ন প্রজেক্ট গুলো বাড়ায় দেয়। এই যে এখন যে তোমার দেওয়ানহাট থেকে কাঠগড় পর্যন্ত ফ্লাইওভারটা হচ্ছে, এখানে ডেইলি মিনিমাম 500 লোক কাজ করতেছে না, তারা স্যালারি পাচ্ছে না। জি স্যার। তাহলে গভর্নমেন্ট এখন মার্কেটে মানি ফ্লো বাড়াতে চায়, এই জন্য হচ্ছে যখন মানি ফ্লো কমাতে চাইবে, তখন তারা কি উন্নয়ন কার্যক্রমগুলো বন্ধ করে দিবে, তো পারবে আর কার প্রজেক্টই বন্ধ, তো মানি ফ্লো কমে যাবে। ঠিক আছে। এই যে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি সেট করে সেন্ট্রাল ব্যাংক, ফিসকাল পলিসি সেট করে কে, অর্থ মন্ত্রণালয়। ট্রেড পলিসি, আমার ইম্পোর্ট ট্যাক্স এক্সপোর্ট ট্যাক্স কেমন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেড পলিসি। আমি যদি আমার দেশে কোন একটা প্রোডাক্টকে, যেমন এখন সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, সরকার দেখবা এটার দাম কমানোর জন্য কি করবে, ইম্পোর্টে। ঠিক আছে। আবার দেখা যাবে যে আমাদের এখান থেকে আলু বাইরে বেশি চলে যাচ্ছে, যার কারণে দেশের দাম বেড়েছে, দিবে। ঠিক আছে। এইভাবে তারা ইম্পোর্ট এবং এক্সপোর্টটাকে কি করে কন্ট্রোল করে। পলিসি রেডি করবেন, নিজেরা রেডি করে এটা নিজেরাই করবেন। এখান থেকে 10 মার্কস কোশ্চেন থাকবে, পারা যাবে? পারা যাবে কিনা? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সবাই চ্যাট বক্স আর লিভ নিতে পারো। ধন্যবাদ সবাইকে।